কালকের আমাদের খোকা একটা ভিডিও দিয়েছিল তার সেকেন্ড চ্যানেলে 7 মিনিটের। এটা আলাদা করে ও শ্যুট করেনি, ও মন কি বাতের মতো করেই এই ভিডিওটা করেছিল। কিন্তু মন কি বাত 2 মিনিট 3 মিনিট ঠিক আছে, 7 মিনিটের মন কি বাত টোটালি বোরিং একটা ব্যাপার। তো সেই জন্য অনেকে হয়তো নাও শুনতে পারে, কেটে কেটে শুনতে পারে, তাহলে সেক্ষেত্রে ভিউজটা সেই জায়গায় যাবে না। আর এই মন কি বাত দিয়ে যদি ও যেই চ্যানেলে ওর ব্লগিং ভিডিও দেয় সেই ভিডিওতে যদি দেয়, তাহলে সেক্ষেত্রে তার ভিউজ কতটা আপ হবে? হবে না অতটা। কিন্তু লোভ লোভ তো আছে ভিউজের। তো আগের দিন ও দেখেছে একটা ভিডিও করে 22-23K ইনকাম করতে পেরেছে, এরকমই মন কি বাত একটু বড়সড় আকারে। তাই জন্য ওই 7 মিনিটটাকে কেটেছে। ওই 17 মিনিটের ভিডিওটা দেওয়ার পর 7 মিনিটটা কেটেছে, ওই জন্য ভিডিওটা একদম প্রপারলি শেষ হয়নি, ঠিক আছে? তো ওই 7 মিনিটের ভিডিওটা কি করেছে, ও এখানে আপলোড করে দিয়েছে। ওই আগের দিনের 22-23Kটা তো ভুলতে পারছে না, জানে ভিউজটা এখন ম্যাটার, তো সবসময় ম্যাটার, কিন্তু এখন বেশি ম্যাটার, কারণ সেই অর্থে ভিউজ নেই আমাদের খোকার। তাই জন্যে ও সেকেন্ড চ্যানেলে এইটাকে দিয়েছে মন কি বাত। আবার দেখো সেক্ষেত্রে 9,500 পর্যন্ত ভিডিওতে ভিউজ হয়ে গেছে। এই মন কি বাতে কী ছিল? কিছুই ছিল না অ্যাকচুয়ালি। ওর যে সিস্টার আছে, মানে আমাদের সৌমালিকে ও ঠুকেছে। আর সে এমন সময় টিনার হয়ে একটা প্রোটেস্ট ভিডিও করেছিল, টিনার হয়ে কিন্তু করেনি অ্যাকচুয়ালি, উনি করেছিল যে সন্তান আর মাকে ডিট্যাচ করতে বারণ, এবং নিজের বউকে বাজারে বেচতে বারণ, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এই যে বাড়িতে ঢুকিয়েছিস তাদেরকে সারা জীবন নিজের কাছে রাখিস, বাইরে বেরোলে কিন্তু এরা কিন্তু তোকে আবার অন্য কিছু করতে পারে। তো যাই হোক, সেই কথাগুলো কতটা মিলেছে কতটা মেলেনি তোমাদের কাছে তো সবটাই জানা, নতুন করে বলার আমার কিছু নেই। এবং সবথেকে বড় কথা এই যে সৌমালি, আর যাই হোক ইউটিউবের নলেজটা ওনার অনেক বেশি এবং ম্যাচুরিটি লেভেলটাও অনেক বেশি ইউটিউবের সম্বন্ধে। তাহলে সেখানে খোকাকে ভালো পরামর্শ দিয়েছিল। খোকা তো তখন নেয়নি, তখন ও ভাবছে যে আমি এই লেভেলের ভিউজ ইনকাম করতে পারছি বউ বেছে, তাহলে অসুবিধা কী আছে? বাড়ির জিনিসপত্র বাইরে সোশ্যাল মিডিয়ায় বলে আমি যদি এত এত ভিউজ আর্ন করতে পারি, টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার হয়ে ভিডিওতে গলা ফাটাচ্ছে, আমার বউকে আমার দিদিকে সেই লেভেলে ধুয়ে দিচ্ছে, আমি এখানে একদম শেড হয়ে বসে আছি। আবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো আমি বাড়িতেও ডাকছি, তাদেরকে তথ্য দিচ্ছি, তারা সেইগুলো বাইরে আউটপুট দিচ্ছে আমি ইনপুট দেওয়ার পরে, ঠিক আছে? তারপর তাদের সঙ্গে পাতানো সম্পর্ক করে কিছু ভিউয়ার্সকে আপন করছি, কি না কি করেছিল। তো সেই সময় কি এই দিদির কথাটা তার ভালো লাগবে? ভালো লাগবে না। এখনও বলছে এই দিদি যে লাইভ করেছিল সে সেটা জানতো না, সে সময় কোর্ট কেসে বা কোনো কারণে কলকাতার দিকে যাচ্ছিল, তখন কেউ ওনাকে ফোন করে জানিয়েছিল তোমার দিদি করেছে। তো আমি তখন ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম, আর ভাবতেও পারেনি যে উনি এরকম করতে পারে। অ্যাকচুয়ালি উনি তখন শত্রুতা মিটিয়েছে, ওনার যে রিভেঞ্জটা ছিল সেটা মিটিয়েছে, এটা খোকার কথা। শত্রুতা যদি মেটানোর হতো অনেক আগে মিটিয়ে নিতে পারতো। তোমাদের সঙ্গে শত্রুতা করে সিন ক্রিয়েট করে ওনার প্রফিটটা কী? প্রফিট তো কিছু নেই। হ্যাঁ তোমার আছে, তুমি বারবার সৌমালিকে ড্র্যাগ করো এই কারণে, কারণ তোমার প্রফিট আছে, তুমি ইচ্ছে করে চাও যে সৌমালি কোনো একটা উত্তর দিক বা রেসপন্স করুক, ব্যাস, তাহলেই তুমি আবার সেটা নিয়ে বসতে থাকবে। না হলে পুরনো বস্তা পচা কন্টেন্ট 2-3 বছর, এবং সবথেকে বড় কথা তোমার ওখানে কিছু ভিউয়ার্স আছে যারা একেবারে তোমার ব্লাইন্ড সাপোর্টার, তোমাকে প্রচণ্ড ভালোবাসে। ইভেন আমরা তোমাকে নিয়ে যখন কন্টেন্ট করতাম তারা এসে আমাদের এখানে অনেক কথা বলে যেত, সেই ভিউয়ার্সরাও তোমাকে রিকোয়েস্ট করছে বারবার পুরনো কাসন্তি ঘেটো না, কন্ট্রোভার্সি দিও না, এটা করো না, বারবার বলছে। তারা কিন্তু চাইলে বলতে পারতো না তুমি যা করছো বেশ করেছো, কিন্তু বলছে না, তারা তোমার পুরনো ভিউয়ার্স এবং তোমাকে যথেষ্ট ভালোবাসে, তুমি তাদেরকেও ডিনাই করছো এবং পুরনো গল্পগুলো আবার নিয়ে আসছো। তার একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য যে তুমি বস্তা বাঁচা জিনিস কন্টেন্ট করে কন্ট্রোভার্সি করে ইনকাম করছো। আর তুমি দেখেছো যে কন্ট্রোভার্সি করলে যেটুকুনি চ্যানেলে ভিউজ হয়, কন্ট্রোভার্সি না করলে হয় না, তাই তুমি থেকেই আবার কন্ট্রোভার্সিতে চলে আসো। তো সেই জন্যই সেটা করেছো। এইবার সেইখানে আমাদের মিতা একটা কমেন্ট করেছে, যেই কমেন্টটা তোমার খুব গায়ে লেগেছে এবং তুমি আজকের আবার সেটা নিয়ে বসে পড়েছো। যাই হোক, সেখানে বলছে মিতা, টিনা চলে যাওয়ার পর সৌমালির স্টেটমেন্টে তোমাদের ঠিক কতটা ক্ষতি হয়েছে এক্সপ্লেন করো তো।
সেদিন তোমাদের ইমেজটা ও খুলে দিয়েছিল, তাই তো? আর সৌমালির স্টেটমেন্টের আগে তুমি তোমার দালাল দিদিদের দিয়ে দিনের পর দিন সৌমালির ফটো চিপকে তাকে বাজে পিসি, খারাপ মেয়ে বলে স্টেটমেন্ট দেয়াতে সেটা কি হবে? সেটা করার সময় মনে হয়নি তোমার যে সে তোমার রক্তের দিদি? পাতানো দিদিকে তখন নিয়ে খুব মজায় ছিলে, তাই না? রক্তের সম্পর্ক নিয়ে এত কথা বলছো যেন রক্তকে তোমরা যত্ন করতে। তোমরা কি করেছিলে ওর সাথে যে ও তোমাদের প্রতিশোধ নিতে চেয়েছিল? কি কিছু করেছিলে কি? তোমরা তোমার দিদির সাপোর্ট চাইছো, অথচ তাকে তোমরা কোনোদিনই সাপোর্ট করোনি। মেয়ে সন্তান বলে অবহেলা করেছো। ছি 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 ছি। তোমার বাবা মা আশা করে বয়স হলে মেয়ে দেখবে? কি করে আশা করে তারা? যে মেয়েকে জন্ম দিয়ে নিজের থেকে দূর করে দিয়েছে সেই মেয়ে থেকে আশা করে? সৌমালি কোনো পাপ করেনি, তুমি পাপ করেছো। এই কথাগুলো বলে পয়সা কামিয়ে লজ্জা বলে কিছু থাকলে এরকম আশা মানুষ করতে পারে না। তোমরা তোমার দিদিকে দেখোনি, কিন্তু দিদি তোমাদের দেখবে সেই আশা করছো। কি সাংঘাতিক গো তোমরা! নিজের স্বার্থের দিদি, নিজের লোক, রক্ত, কিন্তু যেদিন তোমার দিদির বাবা মাকে প্রয়োজন ছিল সেদিন বাবা মা তোমাকে নিয়ে ব্যস্ত ছিল, সেটা ভুলে যেও না। এখনও ব্লগে এসে চপর চপর করে রোজগার করতে পারছো ওই দিদির জন্যে। মহিলাদের অপমান করে রোজগার করা বন্ধ করো, তারা তোমাকে জাস্ট পাত্তা দেয় না, অথচ তুমি আজ ও তাদের কথা বলে ভিউজ কামাচ্ছ। কি দশা তোমার! দিদি যদি এত বড় নাম না করতো তখন তোমরা দিদিকে পুষতে, ফিরেও তাকাতে না। আসলে ওর এত প্রতিপত্তিতে তোমার হিংসা, সেটা তোমার কথাতেই প্রকাশ পাচ্ছে। সেখানে 26টা লাইক পড়েছে। সেখানে একজন কমেন্ট করেছে, দারুণ লিখেছো, তুমি খুবই যুক্তিপূর্ণ কথা বলো। এবার গামলা বলেছে, মানে টিনার কথা, 1000টা দোষ হতে পারে, কিন্তু আজকে দিদির প্রসঙ্গে আমি এই লোকটার সাথে একমত না। এই লোকটার সবার সাথেই প্রবলেম। বউ, দিদি, পাতানো দিদি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই খারাপ চায়। আমি বলছি না যে এই লোকটার সাথে সাথে হয়েছে ভালো হয়েছে, যিনি ওনাকে কি বাজে হয়েছে, কিন্তু কি জানি অনেক বাজে হয়েছে, কিন্তু কিন্তু প্রসঙ্গে আমি এই লোকটার সাথে সহমত না। হ্যাঁ, কেন রোজ রোজ নিজের দিদিকে নিয়ে বলতে আসছে? আজকের কি পাতানো দিদিকে নিয়ে বলবে কে জানে? মানে এ অনেক কমেন্টে অনেক কিছু মানে আর কি স্পেলিং মিস্টেক করেছে, ওই জন্য বলতে পারলাম না। মানে তার বক্তব্য হচ্ছে সে কিন্তু টিনার ভালোবাসার লোক নয়। সে টিনাকে গামলা বলছে মানে টিনার ভালোবাসার লোক নয়, কিন্তু সে এটা বলতে চাইছে যে এই লোকটা শুধু বলে আমার দিদি খারাপ, আমার বউ খারাপ, আমার পাতানো দিদি খারাপ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ, সবাই খারাপ, শুধু ও ভালো। এটা হতে পারে? আর তার জন্যই সে বলতে এসেছে। তো যাই হোক, মিতা ওকে উত্তম মধ্যম দিয়েছে কমেন্টের মাধ্যমে, কোনো অভদ্র ভাষা না বলে। সেই কমেন্টটা কিন্তু সে নিতে পারেনি, এবং আজকে সেই কমেন্টটা নিয়ে আবার মান কি ভাত বলতে চলে এসেছে। এটাই খোকা অ্যাকচুয়ালি চাইছে রেগুলার বেসিস কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে ভিডিও করতে। অ্যাকচুয়ালি ও বুঝে গেছে যে ওর চ্যানেলটা ও যতই নাটক দেখাক যে আমি আর ভিডিও করতে চাই না, ব্লগিং দেবো না, আমি বিজনেস টাইকুন হয়ে গেছি, বিজনেস করতে নেমেছি, আমার আর ব্লগ দেওয়ার ব্যাপার নেই, তোমরা বলছো বলে ব্লগ দেবো। আবার মধ্যখানে বলেছিল ভিউজ আসছে না, তাহলে শুধু শুধু ব্লগ দিয়ে কী করবো, তাই ছেড়ে দেবো। তো আলটিমেটলি অনেক কিছু করে দেখেছে, ভিউয়ার্সদের মন গোলাতে পারছে না। ভিউয়ার্সরা কোনোভাবেই ও মানে ভিডিও দিলে সেই রকমভাবে তৎপর হচ্ছে না, ওই 10,000-এর নিচে ভিউজটা আসছে। তখন ও দেখলো একটা সোজাসাপটা হিসেব, আলটিমেটলি কন্ট্রোভার্সি করতে হবে, নাহলে চ্যানেল চলবে না। কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে খোকা এতটাই অভ্যেস খারাপ কিছু মানুষের করে দিয়েছে যে আমরা যারা ওর ভিডিওতে গিয়ে ওয়াচ করি কন্ট্রোভার্সির জন্যে, এমনি কিন্তু না, আমি কিন্তু খোকাকে নিয়ে বেশ কিছুদিন ভিডিও করছিলাম না, তো এখন রেগুলার কন্ট্রোভার্সি দিচ্ছে, ভিডিও তো করতেই হবে না। তো কন্ট্রোভার্সি হচ্ছিল না, আর ও স্যাটিসফাইড হচ্ছিল না ভিডিও করে, কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে ওর নাম ছিল না, ও কোনো কন্ট্রোভার্সি দিচ্ছিল না, ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছে। আলটিমেটলি রেজাল্ট ও যেটা চেয়েছে সেটা 0। আর এই যে টাইকুনের গল্পগুলো দিয়েছিল না, সেগুলো সব ফুস হয়ে গেছে। বিজনেসের শুধু বলে যাচ্ছে না লস হচ্ছে, ঠিকমতো এ করতে পারছি না, এর নজর লেগেছে, ওর নজর লেগেছে, নাচতে না পারলে উঠান বেকা, ঠিক আছে, কারোর নজর লাগেনি। একটা বিজনেস করেই সঙ্গে সঙ্গে ও দাঁড়িয়ে যাবে, ও নিজেকে কি মনে করে জানি না। একটা বিজনেস করে তার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়, একদিনে নিশ্চয়ই ব্লগিং চ্যানেলও দাঁড়িয়ে যায়নি, তাও দিদির হেল্পে,
এই জায়গায় দাঁড়িয়েছে। আর সেখানে ও বিজনেসটা কী করে করবে? এবার দেখো, অপরপক্ষে আমরা দেখছি সৌমালি কিন্তু আবার বিজনেস স্টার্ট করেছে। এবার যবে থেকে সৌমালি বিজনেস স্টার্ট করেছে তবে থেকে খোকার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, মেন্টালি নিতে পারছে না ব্যাপারটা। দেখো, ও সব দেখে, ও টিনুকেও ওয়াচ করে, ও সৌমালিকেও ওয়াচ করে। না, এই কথাটা আমাকে মধু বলেছে, একদম ঠিক বলেছে মধু, যে ওর জন্য তখন থেকেই ও ঘ্যানর করতে শুরু করে দিয়েছে ওর দিদিকে নিয়ে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি, ও না ব্যাপারটা নিতে পারছে না। এই যে সৌমালিকে নিয়ে এত কিছু হয়েছিল বা ও এত কিছু বলেছিল, এত কন্ট্রোভার্সি হয়েছিল, তারপরে সৌমালি কিন্তু তার নিজের জায়গায় অটুট আছে এবং তার সমস্ত কিছু অ্যাসেট ফ্যাসেট করার পরেও সে কিন্তু এখন বিজনেস আবার শুরু করেছে। এই তখন থেকেই ওর গাত্রদাহটা শুরু হয়েছে। ও এবার দিদিকে নিয়ে শুরু করেছে। এবার যেই মিতা এরম একটা কমেন্ট করেছে, তাহলে সেইটাকে ও ছেড়ে দেয়? ভালো করে অস্ত্র করেছে, অস্ত্র করে আবার শুরু করেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। কালকে যে ভিডিওটা করেছি সেটা রাত্রিবেলা ঘরে শুয়ে একদম মানে ঘুমন্ত অবস্থায় ভিডিওটা করেছি। তার জন্য আমি আর সামনে এসে ভিডিওটা করিনি, কারণ আর মুড হচ্ছিল না। ঠিক আছে, কিন্তু আমার কথা বলতে ইচ্ছা করছিল। ইনফ্যাক্ট এই খোকার ব্যাপারটাও আমি কালকেরই করে রাখবো ঠিক করেছিলাম, অনেক কিছু বলবার সেই সময় ইচ্ছে হচ্ছিল, কিন্তু করিনি এই জন্যে যে দুটো ভিডিও যদি আমি এরকম অফ ক্যামেরায় করি, মানে অফ ক্যামেরায় না, মানে ক্যামেরাটা আর কি না করে শুধু দিই আর কি ভয়েসটা, তাহলে তোমরা বলে দুটো ভিডিও এরকম। তার জন্য আমি কালকে বললাম না থাক, এই ভিডিওটা আমি পরে করব, তাই চলে এলাম। তো আসতে গিয়ে দেখি যে কন্টেন্ট আমার দুটো, মানে খোকার দুটো ভিডিওর কন্টেন্ট মিলিয়ে আমাকে কন্টেন্ট করতে হবে। কারণ কালকের যে ভিডিওটা করেছে সেখানে যেটা আমাদের মিতা কমেন্ট করেছে সেটা নিয়ে যা হয়েছে, তারপরে ও আজকের আবার কন্টেন্ট দিয়েছে। সেটা হচ্ছে ওর যে এই মায়ের শরীর খারাপ, এতে কিন্তু বিরক্তি বোধ করছে। বলছে মায়ের শরীর খারাপ হলে কিন্তু খুব সমস্যা, আমি এতটা করতে পারবো না, ওনারা যেভাবে মানিয়ে গুছিয়ে সমস্ত কিছু ধৈর্য ধরে করে আমি এতটা করতে পারবো না। আর আমার পক্ষে ভিডিও এডিট করে, ভিডিও শ্যুট করে, তারপর আবার বাড়ির কাজ করে, তারপরে আবার রান্নাবান্না করে, এত কিছু করে, আবার বিজনেসের কাজ করে, এত কিছু করে আমি পারবো না। এবং একদিনেই ও যে কতটা ইরিটেট হচ্ছে সেটা বোঝাচ্ছে। ওর মা যে শুয়ে পড়ে আছে সেটা যে ও নিতে পারছে না সেটাও বুঝতে পারা যাচ্ছে। এরকমই হয়, এই রকমই হয়। সন্তানরা না শুধু মায়ের থেকে নিতে শিখেছে, দিতে শেখেনি। ঠিক আছে, না সব সন্তান নয়, সবাই কিন্তু এটা ভাববেন না যে সব সন্তানের কথা বলছে, কিন্তু এখনকার জেনারেশনে তো দেখছি বেশিরভাগ ছেলেপুলেরাই মা বাবার থেকে শুধু নেব, দেওয়ার ব্যাপারটা কিন্তু তাদের নেই। তারা শুধু একটাই জিনিস ভাবে যে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে, তাহলে কর্তব্য শুধু ওদের, কিন্তু আমার কোনো কর্তব্য নেই। এইটা কিন্তু ওদের মানে ব্যাপারটা, মানে দায় কর্তব্য দায়িত্ব সব তোমার, তুমি জন্ম দিয়েছো কেন, ঠিক আছে কর্ম করতে হবে, আমাদের কোনো দায়িত্ব নেই। এটা কিন্তু এখনকার ছেলেমেয়েরা বেশি বোঝে, এটা দেখেছি। যাই হোক, খোকার বক্তব্য যে তুমি যদি শুয়ে পড়ো তাহলে আমাদের সংসারটা প্রায় অচল হয়ে যাবে। তো এই কথাটাই কানে পাক দিয়ে প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে বলছিল যে ভাই একটা কাজের লোক রাখো তোমার মায়ের জন্য। হ্যাঁ, তোমার মা আপত্তি করবে, কিন্তু যতক্ষণ ওনার রক্তের জোর আছে, ওনার পরিশ্রম করার ক্ষমতা আছে, উনি পরিশ্রম করবে, বসে থাকতে হবে না। কিন্তু এই যে বেডে শুয়ে পড়লো, কাকে করতে হচ্ছে, কে করতে পারছে, আর যে করছে সে কতদিন করতে পারবে? সে বলছে একদিন দুদিন সম্ভব, তারপরে নয়। তাহলে সে তখন কে করবে? তখন কে করবে? তাহলে সেক্ষেত্রে যদি প্রথম থেকেই একটা কাজের লোক রাখা যায় যে ঘর মোছা বাসন মাজা কাঁচাটা একটু করে দিয়ে যায়, বাদ বাকি রান্নাবান্নাগুলো বা বাচ্চাকে দেখা সেগুলো মা করতো, তাহলে এত অসুবিধা হতো না। কিন্তু না, মা যেহেতু পারছে এবং মা যেহেতু বলছে যে আমি সবটা করে নেব মনের জোর দিয়ে, তাই মা সমস্ত করে যাবে। আরে ভাই, মনের জোর ঠিক আছে, শরীরের জোর বলে একটা ব্যাপার আছে। বয়স হচ্ছে, শারীরিক নানা রকম অসুস্থতা হচ্ছে, আর এই বয়সে অসুস্থ হবে না কোন বয়সে হবে? এই বয়সেই তো একটার পর একটা রোগ, একটা শরীর খারাপ আসবে। তাহলে সেই অবস্থাতে সে কি করে সমস্ত কাজটা করবে? আর একদম শুয়ে পড়েছে ওর জন্য, কারণ হাতে ওই অবস্থায় দেখছি দুটো কড়া এরম করে ধরে নাড়াচ্ছে, মানে এই হাতটায় প্রেশার দিচ্ছে। দেখলাম আমি একটা শর্টস এলো যেখানে এরম করে কড়াটাকে এরম করে নামাচ্ছে, তাহলে তো এই হাতটায় জোর দিচ্ছে, তাহলে সেগুলো করছে। এক হাতে আটা মাখছে, এক হাতে রুটি বেলছে, বাসন মাজছে, কত কি না কত কিছু করছে। তারপর তো জন্মদিন পালন আছেই, তাই তো? তাহলে এত কিছু যদি উনি করে, সেটা মনের জোরে করছে, যেখানে শারীরিক অক্ষমতা প্রকাশ পাচ্ছে, আর যার জন্য উনি আবার বিছানায় পড়ে গেছে। আর এই সময়টা, এই যে
চৈত্র মাসটা, এই সময়টা সিজন চেঞ্জ হয়, নানা রকম শরীর খারাপ হয়, কারণ এই গরম ঠান্ডা, তারপর আবার এই বৃষ্টি বাদল হলো, এতে শরীর সবার খারাপ, ঘরে ঘরে অসুস্থ, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, নানা রকম রোগ হচ্ছে, এমনকি স্কিনের ইনফেকশান এসব হচ্ছে। তো এই সময়টা তো হয়, এই সময়টা হয়। আর আমরা জানি রোগের প্রকোপ বেশি কাদের উপর হয়, বাচ্চাদের উপর হয় আর বড়দের মানে বয়স্কদের উপরে হয়। তো তোমার ঘরে দুটো জিনিসই আছে, বয়স্কও আছে আর বাচ্চাও আছে, তাহলে তাদের রোগের প্রকোপ হবে, তাদের ডাক্তার দেখাতে হবে, তাদের ওষুধ খাওয়াতে হবে, এটা স্বাভাবিক। এইবার তোমাকে কিন্তু অনেকে দুটো প্রশ্ন করছে বারবার, যেগুলো তুমি সেইভাবে উত্তর দাও না। একটা হচ্ছে তোমার এই বাচ্চাটার ইমিউনাইজেশন কখন হয়, কিভাবে হয়? তোমাকে তো কোনো দিন দেখা যায় না তুমি ইমিউনাইজেশনের জন্য ডক্টরের কাছে নিয়ে গেছো, এমনকি এরকমও দেখা যায় না যে তুমি একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট তাকে ভালো করে দেখিয়েছো, তার প্রপার ট্রিটমেন্ট করেছো, ওর কি দরকার না দরকার না। শরীর খারাপ হলে এই সামনে কোথাও একটা ডাক্তার দেখাও, তারপরে আর না। তুমি ভালো চাইল্ড স্পেশালিস্ট তাকে দেখাও, কি তার ইমিউনাইজেশনগুলো কোথায় কী হয়েছে সেগুলো না, তোমাদের কিছুই দেখা যায় না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার মায়ের শরীর খারাপ, তোমার বাবার শরীর খারাপ, এই অবস্থায় তোমায় কী করতে হবে? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওষুধপত্র খাওয়াতে হবে, ওদেরকে মান্থলি চেক আপে রাখতে হবে, কারণ বয়সটা এই জায়গায় দাঁড়িয়েছে। এখন ওনাদের খাওয়া হোক না হোক, ওষুধপত্র এগুলো খেতে হবে এবং সবসময় চেক আপে থাকতে হবে। করেছে এগুলো, উদয় অস্ত তা সে পরিশ্রম করে যাচ্ছে। সে তো তার ছেলের বাঁচানোর জন্য বিশাল কিছু বলবে, এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, কাজ করতে চায় না। কিন্তু একটা পরিষ্কার, কেউ যদি রিলিফ পাওয়ার জন্য কাউকে পায় তাহলে সেও খুশি হয়। সে হয়তো ছেলে যদি সারাক্ষণ নাকে কাঁদে আমার নেই 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 নেই, তাহলে সেখানে মা কী করে বলবে? মা ডিম্যান্ডিং হতে পারে না। কিন্তু বাস্তবে এটাই যে তারও শরীর, তারও কষ্ট হয়, সারাদিন পরিশ্রম করতে কারোর ভালো লাগে না। আর এই বয়সে একটা দৌরাত্ম করে বাচ্চা, তাকে সামলানো, তার সমস্ত কিছু মেনটেন করা, তারপরে আবার এই সবগুলো সম্ভব এতগুলো কিছু করা? আর যাই হোক, তুমি তোমার ছেলের পরের দিন পরীক্ষা আছে কি না সেটাই জানো না। তোমার বাবাকে তুমি জিজ্ঞাসা করছো যে পরের দিন পরীক্ষা আছে, মানে সেই খবরটা তুমি জানো না। আবার তোমরা ছেলের পড়াশোনার দিকে নাকি নজর দাও। 2 দিন আগে দেখছিলাম তুমি আর তোমার মা দুজনে মিলে ওকে বই পড়াচ্ছিলে, তাই না? এখন পরের দিন পরীক্ষা আছে কিনা সেটাই তুমি জানো না এই বয়সে। আচ্ছা, তারপরে পরীক্ষা দিয়ে যাচ্ছে, ডিম ফিম করে দিয়েছো। যদি এগুলো কুসংস্কার, ডিম খেয়ে গেলে পরীক্ষায় গোল্লা পায়, এইটা কুসংস্কার, কিন্তু লোকে ডিম ফিমগুলো অ্যাভয়েড করে টরীক্ষার সময়। তুমি ডিম করে দিয়েছো, প্লাস হচ্ছে তোমার হচ্ছে তুমি জানোই না কিসের পরীক্ষা, মানে কবে পরীক্ষা হবে আর কি, তুমি ডেটই জানো না। তো এই হচ্ছে তুমি বাবা, মানে বাবা হিসেবে তুমি এত কর্তব্যরত যে তুমি ঠিকমতো কিছুই জানো না। ওই দাদুটা আছে বলে ওর যেটুকুনি পড়াশোনা হচ্ছে ওই জন্য হচ্ছে, নাহলে তুমি থাকলে হতো না। পড়াশোনা করাবে, তুমি একদিনেই হাঁপিয়ে গেছো, তোমায় নাকি এত কাজ করতে হচ্ছে, ব্যবসার কাজ, ঘরের কাজ, রান্নার জোগাড়, তারপরে আবার এডিটিং, আবার ভিডিও, তোমার পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে একদিনে। তাহলে চিন্তা করো, তাহলে তোমার মা বাবা কী লেভেলের লেবার দেয় সেটা একবার চিন্তা করে দেখো, বুঝতে পেরেছো? তো যাই হোক, তারপরে ও বসে বলল যে এইগুলো যখন হয়ে গেল তখন বসে বললো আমাদের মিতাকে নিয়ে। তার বক্তব্য যে আমার বাবা মা তার সন্তানকে বঞ্চিত করেনি, মানে তার দিদিকে নাকি সম্পত্তি থেকে বঞ্চিত করেনি। তাহলে এই যে কথাটা ফাঁকায় ফাঁকায় উঠছিল যে সব সম্পত্তি খোকাকে উইল করে দিয়েছে তার বাবা, এই যে কথাটা উঠছিল যে খোকার বাবার নামে আর কোনো সম্পত্তি নেই, খোকার বাবা সমস্ত সম্পত্তি খোকার নামে ট্রান্সফার করে দিয়েছে, এই কথাটা কি হাওয়ায় হাওয়ায় উঠছিল না? আমি জিজ্ঞাসা করছি, কারণ ও আজকের বলছে যে না, সম্পত্তি এখনও বাবা মার। সব থেকে বড় কথা ভুল বলেছে, সম্পত্তি শুধুই বাবার হওয়ার কথা, কারণ মায়ের নামে তো এই সম্পত্তি থাকার কথা না, ওগুলো তো সব দাদুর সম্পত্তি, তাহলে মায়ের নামে কোথায় সম্পত্তি? হ্যাঁ, ওর বাবা যদি কোনো কেনা সম্পত্তি করতো আর মায়ের নামে কিনতো তাহলে সেটা ওর মায়ের সম্পত্তি হতো, কিন্তু এগুলো তো ওর বাবার সম্পত্তি, মানে পৈতৃক সম্পত্তি, তাহলে সেখানে ওর মায়ের হবে কি করে? তাহলে বাবা মায়ের সম্পত্তি না, শুধু স্পেশাল বাবার সম্পত্তি, মায়ের না। এবার বাবার অবর্তমানে মা এবং ছেলে এবং মেয়ে তিনজনে সেই সম্পত্তির উত্তরাধিকার হয়। তো সেই জন্যে মায়ের দাবিতে শুনেছিলাম, মায়ের দাবিতে যাতে মেয়ে এই সম্পত্তির ভাগ না পায় তার জন্য বাবার থেকে সমস্ত কিছু লিখিত নাকি আমাদের খোকার হাতে হস্তান্তর হয়েছে। তাহলে আজকের খোকা বলছে না,
সমস্ত সম্পত্তি রয়েছে। হ্যাঁ, বাবা মা যদি কোনো সম্পত্তি বেচে সেটা জানি না, কারণ বাবা মার সম্পত্তি তারা সেটা বেচতে পারে, আলবাত বেচতে পারে। বাবা মার নয়, আবার বলছি, বাবার সম্পত্তি বাবা আলবাত বেচতে পারে। তবে হ্যাঁ, তোমার মায়ের কনসার্ন ছাড়া তোমার বাবা সম্পত্তি বিক্রি করতে পারবে এটা আমার ধারণা নেই, কারণ তাহলে তোমার বাবার ওটুকুনিও যেটুকুনি রয়েছে খাবার দাবার বা যেটুকুনি হচ্ছে সেটুকুনিও হবে না, সেটা বুঝতে পারি। তো যাই হোক, এইবার কথাটা তো এরকম উঠেছিল যে তোমার নামে সমস্ত সম্পত্তি তোমার বাবা ওয়ারিশান মানে সূত্রে প্রাপ্ত না করে তোমার নামে উইল করে দিয়েছে। তাহলে সেখানে তো তোমরা তোমার দিদিকে বঞ্চিত করেছো, এই কথাটা কিন্তু হাওয়ায় ভাসে। তাহলে আজকে তুমি বলছো না বঞ্চিত করেনি, সব সম্পত্তি বাবারই আছে, বাবার অবর্তমানে বাবা মার অবর্তমানে তোমরা পাবে, ব্যাপারটা তো বোধগম্য হলো না। আবার তুমি এটাও বলেছো মিতা যেন তোমার দিদিকে বলে গিয়ে যে সম্পত্তির ভাগ নিতে গেলে ওকে আসতে হবে, ও যেন এসে ভাগ নিয়ে যায়। ব্যাপারটা কিরম হলো? কতদিন আগে শুনেছিলাম কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে যে যেহেতু যেহেতু তোমার দিদি এই সম্পত্তি পায়নি, তাই তোমার দিদি নাকি তার মায়ের বাপের বাড়ির সম্পত্তির ভাগ পেয়েছে, যেটা তার মায়ের পাওয়ার কথা। মানে শুনেছি তোমার দিদার সম্পত্তিতে যে ভাগ পাওয়ার কথা সেটা তোমার মায়ের পাওয়ার কথা, কারণ তার মা। তো সেই সম্পত্তিতে তোমার মা পায়নি, মানে তোমার মাকে নাকি দেওয়া হয়নি, তার পরিবর্তে নাকি তোমার দিদিকে দেওয়া হয়েছে, এটাও শুনেছি। তাহলে সেই কথাটাও তো ভুয়ো তাহলে। তোমাদের সম্পত্তি যখন ভাগই হয়নি, তোমার দিদিকে যখন বঞ্চিতই করা হয়নি, তাহলে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল তোমার মায়ের সম্পত্তির ভাগটা তোমার দিদি পেয়েছে, তাহলে সেটাও তো ভুয়ো। কখন যে তোমরা কি বলো, কোনটা আসল কোনটা নকল, কোনটা সত্যি কোনটা মিথ্যে, সত্যি বোঝা বড় দায়। তো যাই হোক, তুমি বলেছো কোনো রকমভাবে খবর দিতে যাতে সৌমালি এসে তার সম্পত্তি বুঝে নিয়ে যায়। প্রথম কথা হচ্ছে, সম্পত্তি নিতে যাওয়ার জন্য তোমাদের কুতকুল্লায় যেতে হবে না, বা তোমাদের ওখানে গিয়ে সম্পত্তি নিতে হবে এরকম জিনিস নয়। এটা এরকম জিনিস নয় যে একটুখানি আচার বা একটুখানি মানে ভাত এরকম তো নয় যে ভাগ ওখানে গেলে পাবে। সম্পত্তি যদি তোমার নামে উইল না হয়ে থাকে, তাহলে সম্পত্তি ও যেখানে বসে আছে সেখান থেকেই ও পুরোপুরি ভাগ পেয়ে যাবে। তুমি ওনার সই ছাড়া কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না, যদি না তোমার নামে কোনো রকম উইল করে দিয়ে যায় তোমার বাবা, কারণ তোমার বাবার অবর্তমানে সেই সম্পত্তির অধিকার তোমরা তিনজনে, মা তুমি এবং তোমার দিদি। এবার মা মায়ের ভাগটা তোমাকে দিয়ে দিতে পারে, সেটা দেবে স্বাভাবিক। তাহলে দিদির ভাগটা পড়ে থাকবে, এবং তোমরা যদি সেই সম্পত্তি বিক্রিও করতে চাও দিদির সই মাস্ট তখন লাগবেই। তাহলে তখন সে আসবে। এখন কিসের জন্য সে আসবে? সম্পত্তি ভাগ নেওয়ার জন্য কারো বাড়ি যেতে হয়, কোথাও যেতে হয়? কি বোকা বোকা কথা। তো যাই হোক, এটা আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, কারণ ভিতরের খবর তো আমার পক্ষে জানা সম্ভব না। যেগুলো হাওয়ায় হাওয়ায় উড়েছে আমি সেগুলো নিয়ে বক্তব্য রেখেছি। আচ্ছা, এইবার তুমি বলছো যে আমার দিদির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, যেহেতু সে শিখিয়েছে। তো আমি তো দিদির প্রতি কৃতজ্ঞ, আমি তো কোনো দিন সেটা নিয়ে কোনো প্রশ্ন করিনি। আমি শুধু এটা বলতে চেয়েছি, দিদি যখন সেই সময় টিনুর সাপোর্ট করেছিল, সাপোর্ট করে ভিডিও করেছিল বাচ্চা মেয়ে বলে, আজকে দেখতে পাচ্ছে তো দিদি যে সেই মেয়ে কি ধুরান্ধার নিকলা। সেই জন্য সেইটা বোঝানোর জন্য আমি কথাটা বলেছি। আমি তাকে কোনো বাজে কথা বলিনি, আর কখনো অকৃতজ্ঞ হইনি। আমি সবসময় স্বীকার করি তার জন্য আমরা এই জায়গায়, না খোকা অনেকবার বলেছে দিদির জন্য আমরা এই জায়গায়, এবং দিদির সাপোর্টে তো একবার ওর পাতানো দিদির সঙ্গে ঝামেলাই বাঁধিয়ে দিল এই 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 দিদিকে সাপোর্ট করে। এই রুমালি বলবে না আমার দিদিকে, ঠিক আছে? তার জন্যে তাহলে এই জায়গাটা থেকে ও যে কৃতজ্ঞ ও বহুবার স্বীকার করেছে। এইবার তারপরেই পাল্টা প্রশ্ন শুনেছে যে আপনি ওই টিনুকে গিয়ে দেখুন তো, যাকে আমি হাতে ধরিয়ে শিখিয়েছি সে কতটা কৃতজ্ঞ, সে কতটা কৃতজ্ঞ। কতবার বলেছে যে আমার জন্য তার চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়েছে। উল্টে তাদের দাবি যে তার জন্য আমরা খেতে পেয়েছি, তার মুখ বেঁচে আমরা খেয়েছি। হ্যাঁ, তাহলে তাকে তো ধরে আমি শিখিয়েছি, তাহলে সে কি কৃতজ্ঞ? না না, এটা তো সত্যি, এটা সত্যি। যদি টিনু সুন্দরী সৌমালির ভাইয়ের বউ না হতো, তাহলে টিনু সুন্দরী এই জায়গায় পৌঁছাতো না। টিনু সুন্দরী যদি সৌমালির ভাইয়ের বউ না হতো, এইটা কিন্তু গড় করো, সৌমালির ভাইয়ের বউ না তো খোকার বউ। খোকার বউ কে কে চেনে? খোকার অস্তিত্বই তো সৌমালির জন্যে। তাহলে সৌমালির জন্য যদি খোকার অস্তিত্ব হয়, এবার সেই জায়গা থেকে খোকার বউ বলে সৌমালির ভাইয়ের বউ বলে টিনুর অস্তিত্ব। তুমি মধ্যখানে মিডিয়েটার, তোমার সঙ্গে বিয়ে না হলে টিনু সুন্দরী এই জায়গায় পৌঁছাতো না, এটা ন্যাচারাল। কিন্তু তুমি তো ভায়া মিডিয়া, তাহলে টিনুও তাই। আচ্ছা, এইবার কৃতজ্ঞতা। অ্যাকচুয়ালি শুনেছি সৌমালি যে তোমাদেরকে ভিডিওর মানে চ্যানেল খুলে দিয়েছিল,
এই আমাদের টিনু সুন্দরীর টিকটকের ভিডিও দেখে এবং টিনু সুন্দরীর এই ব্লগিংয়ে ইন্টারেস্ট দেখে ভাইয়ের বউকে খুলে দিয়েছে। যেমন এই প্রবাসে খুলে দিয়েছে মিষ্টি আলাপকে। হ্যাঁ, এটা অবশ্যই প্রবাসের জন্যই মিষ্টি আলাপের চ্যানেল চলে। কিন্তু এখন যদি তার ভাই বলে যে আমার ডিডির থেকে হয়েছে, তা আমি তো তাকে হাতে ধরিয়ে শিখিয়েছি। একদমই না, তুমি হাতে ধরিয়ে শেখাওনি। ওই প্রবাসের মহিলাটি বুঝে গেছে আমার মাকে দেখানো যাবে, আমার বাপের বাড়িকে দেখানো যাবে, ইনফ্যাক্ট আমার ভাইয়ের বউ কথা বলতে পারে, তাই ভাইয়ের বউকে খুলে দিয়েছে। হ্যাঁ, ওদের সুবিধার্থে। তো সেটাই এইখানে সৌমালি করে দিয়েছিল ভাইয়ের বউকে দেখে, যে হ্যাঁ এ করতে পারবে তার জন্য। হ্যাঁ, এখন তুমি বলছো যে কৃতজ্ঞ টিনুরও থাকা উচিত। সে কতবার কৃতজ্ঞতা জানিয়েছে, সে পরিষ্কার জানিয়েছে চ্যানেলগুলো নিয়ে আমি বেশি ঝামেলা করিনি, তার কারণ চ্যানেলগুলো থেকে ইনকাম করে সেই পয়সায় আমার ছেলে মানুষ হচ্ছে, খাচ্ছে, তাই চ্যানেলগুলো নিয়ে বেশি আমি নাড়াঘাটা করিনি, এটা কিন্তু বলেছে। আচ্ছা, তারপর কতবার টিনু এসে খোকার সম্বন্ধে কোনো কথা বলে কি ও ওর মতো করে ভিডিও করে, সে নোংরা করুক, ভালো করুক, ঠিক করুক, বেঠিক করুক, আলাদা কথা, কিন্তু টিনু সুন্দরী কতবার এসে খোকাকে বেচে, কতবার এসে বলে। কিন্তু তুমি দিনে প্রত্যহ নয় বউ নয় দিদি, নয় বউ নয় দিদি, এই করে চালাচ্ছ। তোমাকে বলবে না তোমার নিজস্ব যোগ্যতাটা তাহলে কি হলো? নয় দিদিকে বেচতে হবে, দিদির পুরনো কথা টানতে হবে, নয় বউকে বেচতে হবে। এই বেচা ছাড়া তোমার জীবনে আর কোনো অস্তিত্ব আছে? তুমি নিজে পরিষ্কার করে দিয়েছো যে কন্ট্রোভার্সি এদের নিয়ে করলে তবে তোমার ভিউজ হয়, আর না হলে তোমার টাই ফিশ। তুমি যতই টাইকুন, বিজনেসম্যান, হ্যানা ত্যানা বলো, তোমার ছেলেকে দেখাও, তোমার বাবা মাকে দেখাও, মানুষ ওগুলো দেখে না। মানুষ তোমার চ্যানেলে শুধুমাত্র কন্ট্রোভার্সি শুনতে যায়, এবং সেগুলো তোমার অবশ্যই নেগেটিভ ভিউয়ার্স, আর নেগেটিভ ভিউয়ার্সদের জন্যই তোমার এই ভিউজগুলো হয়। তোমার পজিটিভ ভিউয়ার্সরা যারা এই মানে এমনি সময়ও তোমাকে দেখে, এখনও দেখে, তাহলে সেইটা তুমি কাউন্ট করতে পারো, সেগুলো সব 10,000-এর নিচে। যখনই তোমার 10,000-এর উপরে ভিউজগুলো হবে, তখনই ধরে নেবে সেই ভিউয়ার্সগুলো যেমন তোমার নেগেটিভ ভিউয়ার্স, এবং তারা কিউরিসিটি বশত তুমি দিয়েছো কন্ট্রোভার্সি, ছুঁড়েছো কন্ট্রোভার্সি, তাই দেখতে যাচ্ছে। এইটা মাথায় ঢুকিয়ে নাও। তো যাই হোক, আমার আর নতুন করে তোমাকে নিয়ে কিচ্ছু বলার নেই। তুমি প্রত্যেক কন্ট্রোভার্সি দেবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তোমার আর অন্য উপায় নেই, তোমায় পয়সা আর্ন করতে হবে। তুমি যে বিজনেসের ফুটানিটা দিয়েছিলে, সেই বিজনেস সেই জায়গায় পৌঁছায়নি, সেটাও তুমি জানো। সেই জন্য তুমি কনফিডেন্স হারিয়ে ফেলেছো, বোঝা যাচ্ছে তুমি ফ্রাস্ট্রেটেড। এবং তারপরে আবার সৌমালিকে দেখেছো বিজনেস করতে। তুমি যতই বলো এই খবর পৌঁছে দেবে, ওই খবর পৌঁছে দেবে, তুমি প্রতিদিন নিয়ম করে সৌমালির ভিডিও আর তোমার টিনু সুন্দরীর ভিডিও দেখো, বুঝতে পেরেছো? আর এটা তুমি স্বাভাবিক ফ্রাস্ট্রেটেড হয়েই দেখো। তো যাই হোক, এখন তোমার মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব নিয়ে খুব টেনশানে হচ্ছে, এবং তুমি বুঝতে পারছো তোমার আগামী ভবিষ্যতে এদের রেসপন্সিবিলিটি কতটা নিতে হবে, কারণ এদের এবার কর্মক্ষমতা কমে গেছে। তো এবার তোমাকে ওদের জন্য কর্ম করতে হবে, আর তখন থেকেই তুমি কিন্তু ইরিটেট ফিল করছো, আর তার ব্যবহারটাই তুমি কিন্তু তোমার পুরো ভিডিওতে দেখিয়েছো। মাকে কিন্তু তুমি শুধু হামো করছো, হ্যাঁ ওষুধ খাও না, তোমার শরীর খারাপ হলে কী হবে, হ্যাঁ না তা না মুক্ত, মেশিন চাকা বসে গেলে কি হবে, তাই না? খুব ওরিড হয়ে আছে ওর জন্য। যাই হোক, প্রপার ট্রিটমেন্ট করাও, মনে হয় শরীর ঠিক হয়ে যাবে। আর যতটা পারো ওনার কাজ কমিয়ে সেই কাজটা অন্য কাউকে দিয়ে করাও, সেটা তোমাদের পুরো এন্টার ফ্যামিলির জন্য সুখকর হবে। ঠিক আছে? তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্স তো খোলা আছে।